সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আজ জাতীয় সংসদ নির্বাচন। একজন সুনাগরিক হিসেবে কিন্তু আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু প্রত্যাশা যে একটা নতুন সরকার গঠনের মাধ্যমে আমরা নাগরিক হিসেবে আমাদের যতগুলো মৌলিক আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার জায়গাগুলো নতুন সরকার গঠন করবে। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য খাতে প্রতিরোধের গুরুত্ব, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই আমন্ত্রিত অতিথির সঙ্গে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত 1976 সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার পেতে যাচ্ছি। প্রত্যেকটা দলেরই নির্দিষ্ট সুপারিশ মালা থাকে বা ম্যানিফেস্টো থাকে, এবং সেখানে কিন্তু স্বাস্থ্যখাতে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনো না কোনো কারণে দেখা যায় যে সেই জায়গাটায় আমরা আমাদের প্রত্যাশাটুকু পূরণ করতে পারছি না। সেই জায়গায় আপনার মতামত কি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং এনটিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকের এই বিশেষ দিনে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। কারণ স্বাস্থ্য প্রতিদিন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য একটি স্বাস্থ্য অনুষ্ঠান হলেও আজকের এই বিশেষ দিনে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, এবং এর সঙ্গে কিছুটা রাজনীতি, দেশ গঠন, স্বাস্থ্য সবই জড়িত আছে। সেই সুযোগে প্রথমেই আমি যেহেতু সকালবেলা এই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব, যারা গত 3টি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি তারা, এবং যারা দিয়েছেন তারাও প্রত্যেকে নিশ্চয়ই ভোট কেন্দ্রে যাবেন তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে। কারণ আমাদের প্রত্যেকের রায়ের উপরে নির্ভর করবে সরকার পরিচালনায় কারা আসছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। এই যে আজকে স্বাস্থ্য নিয়ে যে আপনি যে প্রশ্ন করলেন যে স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধের গুরুত্ব কতখানি, এই প্রতিরোধমূলক ব্যবস্থা কারা কতখানি কিভাবে নেবে সেটাও কিন্তু এই রায়ের উপরই নির্ভর করছে। কেন নির্ভর করছে সেটা বলছি, অনেকের কাছে এটা রাজনৈতিক অবস্থান মনে হতে পারে, যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি, কাজ করি, লিখি এবং বিশ্লেষণ করি, সেই জন্য এইখানে আমার বলতে দ্বিধা নেই যে বিভিন্ন রাজনৈতিক দল যে ইস্তেহার দিয়েছে, সেই ইস্তেহারের মধ্যে অন্যতম প্রধান দল বিএনপির ইস্তেহারের রোগ প্রতিরোধ নিয়ে বড় একটা পরিকল্পনা তাদের আছে। সেই বিষয়ে যদি বলার সুযোগ দেন নিশ্চয়ই পরে বলবো। তার আগে এবার আমরা একটু তাহলে বলার চেষ্টা করি যে প্রতিরোধের গুরুত্ব কতখানি, কেন প্রতিরোধ দরকার। বাংলাদেশ একটা ওভার পপুলেটেড দেশ, অল্প আয়তনের মধ্যে প্রচুর জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে স্বাস্থ্য সচেতনতা খুব কম, এই জন্য তার মাল্টি ডাইমেনশন আছে, অনেকগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল কারণ আছে। এক হচ্ছে আমাদের জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার ঘাটতি আছে, স্বাস্থ্য শিক্ষা তো বটেই, সাধারণ শিক্ষারও ঘাটতি আছে। 2 হলো তাদের আর্থিক সঙ্গতির অভাব আছে। এইসব কারণে স্বাস্থ্যবিধি জানা, মানা এবং সেইভাবে জীবনযাপন পদ্ধতি তৈরি করা আমাদের দেশে কিন্তু খুব বেশি হ্যাবিচুয়েটেড না, এটা আমাদের অভ্যাসে নাই। এখন ধরেন কিছু রোগ আছে যেই রোগগুলি স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক কমে যাবে, সেইটা আমরা না জানার কারণে, না মানার কারণে এই রোগগুলো বাড়ছে। সেই রোগগুলো কি নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলি সাধারণত উচ্চ রক্তচাপ। এটা কিন্তু কিছু অভ্যাস, শারীরিক যে এক্সারসাইজ, খাদ্যাভ্যাস, জীবনযাপন পদ্ধতি, ঘুম, একটা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন আনলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ কিন্তু অনেকখানি প্রতিরোধযোগ্য। ডায়াবেটিস সেটা অনেকখানি কিন্তু সেটা নিয়ন্ত্রণযোগ্য, যে প্রতিরোধও করা যায় এমনকি নিয়ন্ত্রণও করা যায়। আমাদের অল্প বয়সের কিশোররা যে ওবেজ হয়ে যাচ্ছে, তারা জাঙ্ক ফুডে অভ্যস্ত হচ্ছে, খেলাধুলা করছে না, এখানে যদি স্বাস্থ্য সচেতন হয়ে স্বাস্থ্যসম্মতভাবে চলতো তাহলে ভবিষ্যৎ
তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যেত। তারপর আপনি হার্ট অ্যাটাক ধরেন, স্ট্রোক ধরেন, বিভিন্ন ধরনের ক্যান্সারের বিষয় ধরেন, তামাকজাত দ্রব্যের ব্যবহারের ফলে নানাবিধ শারীরিক অসুস্থতা সহ ক্যান্সার পর্যন্ত হচ্ছে। সেটা যদি আমরা এইভাবে স্বাস্থ্য সচেতনভাবে চলতাম তাহলে সেটা অনেক কম হতো। এখন এই রোগগুলি বাড়ার ফলে কি হয় যে এর আবার সঠিক চিকিৎসা দেবার জন্য যে স্কিলড ম্যান পাওয়ার সেটাও আমাদের দেশে এখনো অপ্রতুল। তার জন্য যে হসপিটাল ফ্যাসিলিটিস এবং লজিস্টিক্স জাতীয়ভাবে সেটা অপ্রতুল। কিছু প্রাইভেট হসপিটাল সফিস্টিকেটেড কিছু ট্রিটমেন্ট দিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে, কিন্তু সরকারি হাসপাতালে সারা দেশে সব জায়গায় তো ব্যবস্থাপনা নাই। কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা, কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা সব জায়গায় তো নাই, লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা তো সব জায়গায় নাই। সুতরাং এই যে এই ওভারবার্ডেন হচ্ছে এদের চিকিৎসা নিয়ে, এর ফলে রাষ্ট্রের খরচ বেড়ে যাচ্ছে, ব্যক্তির খরচ বেড়ে যাচ্ছে, মানুষের ওয়ার্কিং আওয়ার কমে যাচ্ছে, কারণ অসুস্থ থাকার ফলে তিনি তো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, কাজ করতে পারছে না। ফলে জাতীয় অর্থনীতিতে এটা একটা বার্ডেন হচ্ছে। ফলে শুধু যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাটাকে ঠিক মতো আয়ত্ত আনতে পারি তাহলে এর রোগে আক্রান্তের হার যে অনেক কমে যাবে। আলটিমেটলি শুধু এটা সুস্থতা বাড়াচ্ছে ওইভাবে দেখলে হবে না, ইনডাইরেক্টলি কিন্তু এইটা দেশের অর্থনীতিতে বিরাট এক প্রভাব ফেলবে। আমাদের এই স্বাস্থ্য খাতের এই জায়গাটাতে পরিবর্তনটা আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি একজন সুনাগরিক হিসেবে নতুন সরকারের কাছে? পরিবর্তন তো আমরা প্রত্যাশা করতেই পারি, এবং সেই প্রত্যাশা নিয়েই তো দীর্ঘ 16 বছর ধরে এদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। সর্বশেষ একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। এই পতন আমাদের এক নতুন বাংলাদেশ গড়বার একটা স্বপ্ন তৈরি করেছে। নতুন বাংলাদেশ মানে কি? নতুন বাংলাদেশ মানে সমস্ত কিছুতে একটা আমূল পরিবর্তন। স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল। বিএনপি তার ইস্তেহারে বলেছে দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্য খাত করবে। জামায়াত ইসলামও বলেছে, এনসিপি বলেছে, অন্যরাও বলেছে। কিন্তু বিএনপির ইস্তেহারের একটা বিশেষ দিক আমার ভালো লেগেছে, সেটা আমি এই দলকে শুধু সাপোর্ট করি বলে নয়, খুব লজিক্যালি আমার মনে হয়েছে যে এতক্ষণ যে প্রতিরোধের কথাটা বললাম, এই প্রতিরোধের কথাটা খুব বিশদভাবে উল্লেখ করেছে বিএনপির নির্বাচনী ইস্তেহারে। বিএনপি বলছে এই প্রতিরোধের জন্য আপনার 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে, এই অঙ্গীকার করেছে। এবং বিএনপি ইস্তেহারে যা যা অঙ্গীকার করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, সেটাকে তারা বলছে এটা শুধুই প্রতিশ্রুতি নয়, এটা রাষ্ট্রের সঙ্গে নাগরিকের একটা চুক্তিনামা। অর্থাৎ বিএনপি যদি সরকারে যেতে পারে তাহলে এই সরকার নাগরিকের সঙ্গে আগাম একটা চুক্তি করলো যে তোমরা যদি আমাদের নির্বাচিত করো, আমরা যদি সরকারে আসি, তাহলে তোমাদের রোগ প্রতিরোধের জন্য আমরা এই কাজ করবো। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে। এই স্বাস্থ্যকর্মীরা এলাকায় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে, যেমন আগে ফ্যামিলি প্ল্যানিংয়ে বাড়ি বাড়ি গিয়ে যেরকম প্রচারণা চালাতো, ফলে আমাদের বার্থ রেট অনেক কমলো না, এবং জনসংখ্যার যে আধিক্য ছিল বাংলাদেশে সেটা তো একটা পর্যায়ে আনা গেছে নিয়ন্ত্রণযোগ্য। ঠিক একইভাবে এই প্রতিরোধমূলক সচেতনতার বার্তা নিয়ে, এই বিষয়ক বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে যখন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবে, বিভিন্ন মানুষকে বোঝাবে যে তার জীবনযাপনটা কেমন হবে, তার খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, তার রান্নাটা কোন প্রক্রিয়ায় হলে তার পুষ্টি গুণগত মান ঠিক থাকবে, তামাকজাত দ্রব্য তার কি কি রোগ করে, এটা করলে সে কি বেনিফিট পাবে, যে মদ জাতীয় দ্রব্য বা অন্যান্য যে নেশা জাতীয় দ্রব্য আছে সেগুলো তার কি ক্ষতি করতে পারে, তার সন্তানটা অ্যাডিকশনে জড়িত হলে কি ক্ষতি হতে পারে, এই সব বিষয়ে স্বাস্থ্য সচেতনতা যদি সবাইকে বুঝিয়ে বলতে পারে, তার সুদূর প্রসারী ইম্প্যাক্ট পড়বে। এই বিস্তারিত এই প্রতিরোধের বিষয়টা আমি বিএনপির ইস্তেহার ছাড়া আর কোথাও এমনভাবে বিস্তারিত বর্ণনায় আমি দেখিনি, সেই বিবেচনা। আর একটা হচ্ছে যে বললেন যে এই প্রত্যাশা, হেলথ কার্ড করার কথা বলছে, এমনকি এই যে প্রতিরোধযোগ্য যে রোগগুলি বললাম, এই রোগগুলির মধ্যে কিছু রোগ আছে খুবই জটিল রোগ, ক্যান্সার, কিডনি ট্রান্সপ্লান্ট লাগতে পারে, ডায়ালাইসিসের মতো বিষয়, বা অন্যান্য ক্যান্সার বা অঙ্গ প্রত্যঙ্গ রিপ্লেসমেন্টের যে বিষয় থাকে প্রতিস্থাপনের, সেই সব ক্ষেত্রে এটা তো খুব ব্যয়বহুল চিকিৎসা। এখন ধরেন সেই ব্যয়বহুল যুগে আমরা প্রতিরোধের চেষ্টা করলাম, তারপরও তো কারো না কারো আনফর্চুনেটলি এই রোগে কেউ না কেউ তো আক্রান্ত হবে, তাহলে তার চিকিৎসাটা কীভাবে হবে? রাষ্ট্রের উচিত তো নাগরিকের এটার দায়িত্ব নেওয়া, কিন্তু বাংলাদেশে সরকারি হাসপাতালে সব জায়গায় তো এই চিকিৎসাটা যথেষ্ট পরিমাণে নেই, অপ্রতুল। আমার একজন ক্যান্সারের রোগীর রেডিওথেরাপি দিতে হবে, তার তো সরকারি হাসপাতালে গেলে সিরিয়াল দিতে কয়েক মাস লেগে যায়। সুতরাং এটা যাতে এই সিরিয়াল না হয়, এখানে উন্নত করতে হবে, মেশিন বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে।
তারপরে আবার বলছে যে যদি এইরকম সরকারি হাসপাতালে এটা যথাসময়ে যথাশীঘ্র যদি চিকিৎসা দেওয়া না যায়, তাহলে প্রাইভেট হসপিটালের সঙ্গে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা চুক্তি সেটা করবে, করে এই রোগীদের যাতে তার চিকিৎসা হবে সঠিকভাবে, এরকম একটা প্রাইভেট হসপিটালে চিকিৎসা হবে, কিন্তু তার ব্যয় বহন করবে সরকার। সেই প্রতিশ্রুতিও কিন্তু আছে। ফলে আমাদের প্রত্যাশা যা, আমার মনে হয় এবারে ইশতেহারে প্রায় সব দলেরই অনেক প্রতিশ্রুতি দেওয়া আছে। বিএনপিটা আমি পুরোপুরি মোটামুটি, অন্তত যেহেতু চিকিৎসক স্বাস্থ্যের বিষয়টা পড়েছি, আই অ্যাম কনভিন্সড, আমার খুব ভালো লেগেছে। যদি তারা রাষ্ট্র পরিচালনায় আসে এবং এটা মানতে পারে, তাহলে আমরা যে আধুনিক যে স্বাস্থ্য খাত চাই সেটা নিশ্চিত করা সম্ভব। নতুন সরকার যারা আসবে তাদের প্রতি আমাদের একটা প্রত্যাশা যে আমরা ব্যক্তিগতভাবে সচেতন হচ্ছি না, সেই জায়গাটা আমরা প্রতিরোধ ব্যবস্থাটা কতটুকু শক্তভাবে গড়ে তুলতে পারি, নিজেদের কতটুকু আসলে সচেতন হওয়া উচিত। ডেফিনেটলি সেই সচেতন হওয়া, ধরুন আপনি শিক্ষিত এবং স্বাস্থ্য বিভাগের মানুষ, সুতরাং আপনি এটা জানেন, আমি চিকিৎসক, আমি এটা জানি, কিন্তু জেনে অনেক সময় আমরা মানি না। যখন এটা সংবাদ মাধ্যমে বা স্বাস্থ্যকর্মী বিভিন্ন জায়গায় এটা প্রচারটা বাড়বে, এইটা একটা ওয়েব তুলতে হবে, প্রতিরোধ, সচেতন করা মানুষকে, স্বাস্থ্য সচেতন করা এবং রোগকে প্রতিরোধ করা, এইটা একটা ওয়েব তুলতে হবে। এই যে আওয়াজটা যেন প্রত্যেকের কানে পৌঁছায়, সেই ক্ষেত্রে সবাই যদি মনে করেন যে তার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে। বাংলাদেশে আমরা ভাত বা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে গ্রহণ করি। এই কার্বোহাইড্রেট যে আমাদের কতটুকু গ্রহণ করলে সেটা শরীরের জন্য উপকার, এর কতটুকুর বেশি হলে যে বা মানে একাধিকবার ভাত খাই সেটা যে ক্ষতি হতে পারে, এই জিনিসটা আমাদের দেশের কজন মানুষ বোঝে। আমাদের ঘুমোতে যাওয়ার আগে যারা রাতে ভাত খাই বা কার্বোহাইড্রেট গ্রহণ করি, তারা ঘুমোতে যাওয়ার আগে মিনিমাম 2-3 ঘন্টা আগে যে তার যে খাওয়া উচিত, আমরা যে খেয়েই বিছানায় চলে যাই, সেটা যে কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা তো আমাদের জানা দরকার। আমাদের ওরাল হাইজিন, মনে করেন অনেক সময় আমি যেহেতু ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমি ওরাল হাইজিন নিয়ে বলি যে সিম্পলি দাঁত ব্রাশ করা বা ক্লিন করা, এইটাই যে টাইমিংটা যে সকালে নাস্তার পরে এবং রাতে খাওয়ার পরে করতে হয়, এটাই বা সবাই মানি বা করি আমরা। সেই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কিভাবে আসলে এই বিষয়গুলোকে আমরা যদি আমলে নিতে পারি বা সচেতন হই, তাহলে আমরা সুস্থ সুন্দর থাকতে পারবো। এই যে নন কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু চাইলেই আমরা প্রিভেন্ট করতে পারি। এগুলোর মধ্যে কিন্তু ডায়াবেটিস রোগটাকে আমরা বিশেষভাবে যদি আমরা মার্ক করি, যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা চিন্তা করি, এখন কিন্তু আমরা পৃথিবীর মধ্যে 7তম অবস্থানে রয়েছি। সুতরাং এই যে ডায়াবেটিস রোগীদের সংখ্যাটা পৃথিবী জুড়ে এবং সেই সাথে বাংলাদেশেও কিন্তু এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এটাকে আসলে কিভাবে প্রিভেন্ট করতে পারি আমরা? প্রথমত শিশু বয়স থেকে, বিশেষ করে কিশোর বয়সে আমাদের কিশোররা, সন্তানরা যারা জাঙ্ক ফুডে অভ্যস্ত, অস্বাস্থ্যকর খাবার বেশি খাচ্ছে, প্লাস তাদের খেলাধুলার জায়গা নাই, স্কুলে মাঠ নাই, তারা এক্সারসাইজ করতে পারছে না, হাঁটাচলা করার জায়গা নাই, সব বিশেষ করে শহুরে বাচ্চাদের, এবং তারা বড়জোর যারা একটা বিশেষ শ্রেণী, খুবই সামান্য সংখ্যক বড়জোর জিমে যায়। এই তো, কিন্তু তাদের যে এই যে চাইল্ডহুড বা কিশোর বয়সে তাদের যে অস্বাস্থ্যকর জীবনযাপন, এদেরকে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার ডায়াবেটিস হচ্ছে। এখন টিনেজ যারা, তাদেরও কিন্তু প্রি ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, মানে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে কিশোর বয়সের বা যুবক বয়সের ছেলেমেয়েরা। অভিভাবকদের প্রতি পরামর্শ, তার বাচ্চার যেন এই বিষয়গুলো খেয়াল করে যে কোন খাবারগুলা স্বাস্থ্যসম্মত নয়, সেগুলোকে নিরুৎসাহিত করা, তার ওয়েট মেজারমেন্টটা যেন রেগুলার করা হয়, যে তার উচ্চতার তুলনায় ওজন যদি বেশি হয়ে যায় বয়সের তুলনায়, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। তার স্কুলে যদি খেলার মাঠ না থাকে, তাহলে অন্য কোনো মাঠে, অন্য কোনো জায়গায় তাকে খেলতে নিয়ে যাওয়া যায় কি না, কোনো না কোনোভাবে ফিজিক্যাল ওয়ার্ক তার লাগবে। এটা হলো কিশোর বয়সের ভবিষ্যতের প্রতিরোধমূলক ব্যবস্থা। আর একটা হচ্ছে গিয়ে যারা একটু বয়স্ক, যারা ডায়াবেটিসে বেশি আক্রান্ত হচ্ছেন, তাদের বেলায় খাদ্যাভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। তিনি তার ডায়াবেটিস হলে ডায়াবেটিক সেন্টারগুলো থেকে তো এখন বই দিয়ে দেওয়া হয়, অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায়। এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন না, গুগল গিয়ে সার্চ দিলেই হয় একজন ডায়াবেটিক রোগীর, তার বয়স এত, ওজন এত, তার ব্লাড সুগার লেভেল এরকম থাকে, তার জন্য আইডিয়াল খাবার দাবার কী কী হওয়া উচিত, কী পরিমাণ হওয়া উচিত। এটা আপনি এই পরামর্শগুলো তো আপনি নিজেও তো বিভিন্ন টেলিভিশনে দিচ্ছেন, অনলাইনে লিখছেন, এরকম অনেকে লিখছে, অনেকে দিচ্ছি আমরা। তো
তো সেগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে, সার্চ দিলেই পাওয়া যাবে। অথবা ওই যে বইটা দেয়, বইয়ের মধ্যে আছে, শুধু সেটা পড়া এবং মানা, জানা এবং মানা। আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। কিন্তু নিজে সুস্থ থাকতে হলে, বাঁচতে হলে মানতে হবে, এই জিনিসটা ভেতরে বোধটা জাগানো। ফলে ডায়াবেটিস এবং অন্যান্য সব রোগগুলোই। আর আমি বেশি জোর দিব এই সঙ্গে, যেহেতু আমি ওরাল ক্যান্সারের সার্জারি করি, সেই জন্য এই রোগীগুলা যখন পাই, বেশিরভাগই পাই মুখে খাওয়ার তামাকজাত দ্রব্য ব্যবহার করা, যেমন জর্দা, সাদা পাতা, গুল, এইসব ব্যবহার করা, চুন, সুপারি, পান খাওয়া। এই কারণে আমরা তো স্মোকিংটাকে আমরা ইনক্লুড করতে পারি। এইটা একটা। আর ফুসফুসের ক্যান্সারের জন্য নাম্বার 1 রেসপন্সিবল হচ্ছে ধূমপান। এখন ধূমপান নিয়ে অনেক প্রচার আছে, এটা মানুষ জানে, কিন্তু ধোঁয়াবিহীন যে তামাকজাত দ্রব্য মুখে খাওয়ার, সেটা আমাদের রীতি, কাস্টম, এবং এটা না দিলে অনেকে অসম্মানিত বোধ করেন যে ওর বাড়িতে গেছি পান খেতেও দেয়নি। এটা যে ক্ষতিকর, এই জিনিসগুলি সবাইকে জানাতে হবে। কারণ এই তামাকজাত দ্রব্য শরীরের এমন কোনো অঙ্গ নাই যেটার ক্ষতি করে না। ক্যান্সারের মতো ভয়াবহ রোগ তো করেই, এর বাইরে আরও অনেক রকমের রোগ তৈরি করে। সে কারণে তামাকজাত দ্রব্য অ্যাবসলিউটলি কিভাবে বন্ধ করা যায় সেই দিকে আমাদের যেতেই হবে। আমাদের এইখানে তো সরকারের কাছে প্রত্যাশা আছে, আমরা মানুষকে বলে বলে সচেতন করছি। এই যে স্বাস্থ্য প্রতিদিনের মাধ্যমে বহু বছর ধরে মানুষকে সচেতন করে যাচ্ছি আমরা। তো সচেতন করলেও তো সবাই সচেতন হবে না, সবাই শুনবেও না। অনেকে এটা অভ্যস্ত হয়ে গেছে বা নেশার মতো হয়ে গেছে ধূমপানটা বা তামাকজাত দ্রব্য, সে তো ছাড়তে পারছে না, ছাড়বে না। এখন ওই রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের মতো আপনি কয়টার ধুলা কয় জায়গায় আপনি মুড়িয়ে ধুলা ঢাকবেন, তার থেকে যদি একটা জুতা আবিষ্কার হয় এবং নিজের পাটা রক্ষা পেয়ে যায়, সেটা অনেক সহজ না। সুতরাং আপনি অর্ডিন্যান্স করবেন, আইন করবেন, ধূমপান করলে শাস্তির বিধান করবেন, সেটা প্রয়োগ হবে কি হবে না সেই সন্দেহ থাকবে। তামাকজাত দ্রব্য মুখে চিবিয়ে খাওয়ার, এটার আগে অর্ডিন্যান্স আইন ছিল না শাস্তিযোগ্য, এখন ধূমপানের মতোই এখন এই পান, তামাক, জর্দা, এই তামাকজাত দ্রব্য চিবিয়ে খেলেও সেটাও একই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এই 25 সালের অর্ডিন্যান্সে আসছে। কিন্তু এত কিছু করে আপনি কতটা সফল হতে পারবেন সন্দেহ থেকে যায়। তার থেকে যদি সিম্পলি একটা কাজ করা যায়, যেটা ভুটান করেছে, আপনার দেশে তামাকজাত কোনো দ্রব্য উৎপাদন হবে না, না মানি না, কোনো কোম্পানিকে এটা উৎপাদন করতে দেয়া যাবে না। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কর্মহীন হয়ে পড়বে। 2 বছর 3 বছর টাইম ফ্রেম নেন, এর মধ্যে তাদের শিফট করেন অন্য কর্মে। 1 2 হলো এই দেশে ইমিগ্রেশন ক্রস করে কোনো জায়গা দিয়ে কোনো ধূমপান ঢুকবে না, তামাকজাত দ্রব্য ঢুকবে না। অর্থাৎ আইন প্রণয়ন করতে হবে এবং সেটার প্রয়োগটার ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। ভুটান কিন্তু এটা করেছে, ভুটান বাচ্চা আমরা কেন পারবো না? শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই নতুন স্বাস্থ্য খাত এবং নতুন যে নীতি নিয়মগুলো আসছে সেই বিষয়ে আমাদেরকে স্পষ্টতে কিছু ধারণা দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ শুনলেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, এবং ভবিষ্যৎ বাংলাদেশ আপনার দৃষ্টিতে যারা ভালো করে গড়তে পারবে, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায় আপনার মনের প্রত্যাশা যারা পূরণ করতে পারবে, তাদেরকেই ভোট দেবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আল্লাহ হাফেজ।